নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায়। বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবে এবং আশা করি তোমরা এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হবে। তাই আর বেশি দেরি করব না, চলে যাব আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ১ নম্বর প্রশ্ন, বোম্বে প্ল্যান ১৯৪৪ কারা প্রণয়ন করেছিলেন? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য ৪টে অপশান রয়েছে। ৪টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ৮ জন বিশিষ্ট ভারতীয় শিল্পপতি। বোম্বে প্ল্যান ১৯৪৪ ৮ জন বিশিষ্ট ভারতীয় শিল্পপতিরা কিন্তু প্রণয়ন করেছিলেন। এদের মধ্যে ছিলেন কিন্তু দেখে নাও, এদের মধ্যে ছিলেন জে আর ডি টাটা ছিল, জি.ডি. বিড়লা ছিল, পুরুষোত্তম ঠাকুর দাস সহ মোট ৮ জন শিল্পপতি এই পরিকল্পনা প্রণয়ন কিন্তু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ২ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ কমিশনের উল্লেখ রয়েছে? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো ৪টে অপশান রয়েছে। ৪টে অপশানের মধ্যে কোনটি সঠিক হবে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। আমি কিন্তু তারপরে তোমাদের উত্তরগুলো কিন্তু বলে দেব। এখানে ২ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ, ২৮০। ভারতের সংবিধানের ২৮০ অনুচ্ছেদে অর্থ কমিশনের উল্লেখ রয়েছে। এই অর্থ কমিশন কিন্তু রাষ্ট্রপতি কিন্তু প্রতি ৫ বছর অন্তর এই অর্থ কমিশন গঠন করেন। পরবর্তী প্রশ্ন, ৩ নম্বর প্রশ্ন, গালফ অফ মান্নার জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? সরি বন্ধুরা, এখানে কোন দুটি রাজ্য হবে না, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যবর্তী সমুদ্র অঞ্চল। গালফ অফ মান্নার জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যবর্তী সমুদ্র অঞ্চলে কিন্তু অবস্থিত। এটি ভারতের দক্ষিণ পূর্ব উপকূল, এটি কিন্তু ভারতের দক্ষিণ পূর্ব উপকূল তামিলনাড়ুর সামনে এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী সমুদ্র অঞ্চলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ৪ নম্বর প্রশ্ন, লরেঞ্জ কার্ভ কোন বিষয়ে ব্যবহৃত হয়? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো ৪টে অপশান রয়েছে। ৪টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এখানে ৪টে অপশানের মধ্যে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আয় বৈষম্য। লরেঞ্জ কার্ভ আয় বৈষম্য বিষয়ে ব্যবহৃত হয়। দেখো, আয় ও সম্পদের অসম বন্টন পরিমাপে কিন্তু লরেঞ্জ কার্ভ ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, ৫ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য ৪টে অপশান রয়েছে। ৪টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মীরা কুমার। ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কিন্তু ছিলেন মীরা কুমার। ২০০৯ সালে তিনি ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার হন। এটাও কিন্তু দেখে রাখবে তিনি কবে হয়েছিলেন, ২০০৯ সালে প্রথম কিন্তু মহিলা স্পিকার হয়েছিলেন লোকসভার কিন্তু মীরা কুমার। পরবর্তী প্রশ্ন, ৬ নম্বর প্রশ্ন হচ্ছে ব্লু রেভলিউশন মূলত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো ৪টে অপশান রয়েছে। ৪টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মৎস্য উৎপাদন। ব্লু রেভলিউশন কিন্তু মৎস্য উৎপাদন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। তোমাদের কিন্তু এরকম রেভলিউশন নিয়ে কিন্তু প্রতিবার কিন্তু কোনো না কোনো প্রশ্ন কিন্তু আসেই পরীক্ষায়। এখানে ব্লু রেভলিউশন কিন্তু মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত। দেখো কি বলেছে এখানে, মাছ ও জলজ সম্পদের উৎপাদনের বৃদ্ধিকে ব্লু রেভলিউশন বলা হয়। পরবর্তী প্রশ্ন,
7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কী ছিল? তোমাদের এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। 7 নম্বর প্রশ্নের কিন্তু দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, স্মাইলিং বুদ্ধ। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ। এবং এটি তোমরা দেখে নাও, এটি কিন্তু তোমরা 18ই মে 1974 সালে পোখরানে এটি পরীক্ষা হয়। তাহলে এটা কিন্তু 18ই মে 1974 সালে কিন্তু পোখরানে পরীক্ষা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন। মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, হীরাকুদ বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধ কিন্তু হীরাকুদ বাঁধ। এটি কিন্তু উড়িষ্যার মহানদীর ওপর নির্মিত হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ। এটি কিন্তু কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত এবং মহানদীর ওপর কিন্তু নির্মিত। এটাও কিন্তু তোমরা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, গির জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? তোমাদের কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, এশীয় সিংহ। গির জাতীয় উদ্যান কিন্তু এশীয় সিংহের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, তার আগে কিছু দেখে নাও কি বলা হয়েছে। পৃথিবীতে একমাত্র প্রাকৃতিক আবাসস্থল গুজরাটের গির অরণ্য। এই পৃথিবীতে কিন্তু এই যে এশিয়ান সিংহের যে প্রাকৃতিক আবাসস্থল কিন্তু গুজরাটের গির অরণ্যই একমাত্র, যেটা তোমাদের এশীয় সিংহের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 42তম। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়। 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ যুক্ত হয়। এখানে সময় কিন্তু দেখে নাও, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটা কিন্তু যুক্ত হয়েছিল 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রামসার সাইট হিসেবে কোন দুটি জলাভূমি স্বীকৃতি পায়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, চিল্কা ও কেওলাদেও। ভারতের প্রথম রামসার সাইট হিসাবে চিল্কা ও কেওলাদেও জলাভূমি স্বীকৃতি পায় এবং বর্তমানে কিন্তু রামসার সাইটের সংখ্যা কিন্তু 100টি আছে। এটা কিন্তু তোমরা জেনে রাখবে, এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে রামসার সাইট কিন্তু 100টা রয়েছে এবং সবচেয়ে বেশি রয়েছে তামিলনাড়ুতে, 20টি। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? এই প্রশ্নের জন্য দেখো তোমাদের 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গোদাবরী। ভারতের গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। গোদাবরী ভারতের কিন্তু দ্বিতীয় দীর্ঘতম নদী গঙ্গার পরে। এবং উৎপত্তি স্থল যদি দেখি, উৎপত্তি স্থল কিন্তু মহারাষ্ট্রের ত্রয়ম্বকেশ্বর বা নাসিক থেকে উৎপত্তি হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবং এটি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও উড়িষ্যার অংশ দিয়ে প্রবাহিত হয়েছে। তাই এটি কিন্তু মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও উড়িষ্যার অংশ দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, মহাপাত্র পদটি প্রথম কোন শাসকের শিলালিপিতে উল্লিখিত হয়েছে? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অশোক। মহাপাত্র পদটি প্রথম অশোকের শাসকের শিলালিপি থেকে উল্লেখিত হয়েছে। এই সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। অশোকের শিলালিপিতে কিন্তু মহাপাত্র নামে উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের উল্লেখ পাওয়া যায়।
এরা ধর্মনীতি প্রচার, বিচার ও জনকল্যাণমূলক কাজের দায়িত্ব পালন করত। এরা কিন্তু ধর্মনীতি প্রচার, বিচার ও জনকল্যাণমূলক কাজের দায়িত্ব পালন করত। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের সংবিধানের অনুচ্ছেদ 368 কোন বিষয়ে সম্পর্কিত? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে 4টে অপশানের মধ্যে। অপশান বি, সংবিধান সংশোধন পদ্ধতি। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 368 কিন্তু সংবিধান সংশোধন পদ্ধতিকে কিন্তু সম্পর্কিত, এবং এই সংবিধান সংশোধন পদ্ধতিটি কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে তা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। অনুচ্ছেদ 368 সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণিত আছে এবং সংসদে বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু কিছু সংশোধনের ক্ষেত্রে অর্ধেকের বেশি রাজ্যের অনুমোদনও কিন্তু প্রয়োজন আছে, এবং সংবিধান সংশোধনের যে সংখ্যাগরিষ্ঠতা, সংবিধান সংশোধন করতে গেলে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার কিন্তু প্রয়োজনও আছে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 15টি প্রশ্ন ও উত্তর আমি কিন্তু রেখেছিলাম। আশা করি এই 15টি প্রশ্ন উত্তর পেয়ে তোমরা কিন্তু উপকৃত হবে, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং যারা আমার চ্যানেলে প্রতিদিন ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তোমরা তোমাদের বন্ধুদের মাধ্যমে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, তাহলে তারাও কিন্তু আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে কিন্তু খুব উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।